আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের কুইজ 2026-এর নতুন এই পর্বে। আজকের এই পর্বটা দারুণ জমজমাট হয়ে উঠবে। কারণটা হচ্ছে আমাদের সাথে রয়েছে বাংলাদেশের দুটি বিখ্যাত স্কুল। একদিকে রয়েছে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, অপরদিকে রয়েছে ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজ আজিমপুর শাখা। তো চলুন শুরুতে তাদের কুইজারদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। নুজাইন ইন্তিশার, দশম শ্রেণী, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, ঢাকা। মোহাম্মদ ফারহান মাসুদ, দশম শ্রেণী, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, ঢাকা। জান্নাতুল মাওয়া, দশম শ্রেণী, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর শাখা। জুওয়াইরিয়া বিনতে জসিম, দশম শ্রেণী, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর শাখা। পরিচয় পেলেন, এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমরা দুটো ভাগে অনুষ্ঠানকে ভাগ করি। একটি হচ্ছে বিষয় ভিত্তিক রাউন্ড, যেখানে আমরা ছবি বা ভিডিও দেখাই এবং তার ভিত্তিতে প্রশ্ন করি। 6টি বিষয় প্রশ্ন করি এবং প্রতিটি বিষয় থেকে 2টি করে প্রশ্ন থাকে। আর আরেকটি হচ্ছে কুইক কুইজ রাউন্ড, যেখানে আমরা 1 মিনিট সময়ের মধ্যে বিভিন্ন বিষয়ে 10টি প্রশ্ন করি। আর যেসব বিষয় থেকে প্রশ্ন করি আমরা সেগুলো হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, সাম্প্রতিক বিশ্ব। নম্বর বন্টনের বেলায় যে নিয়মটা আমরা অনুসরণ করি সেটা হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয় 5 নম্বর, আর কুইক কুইজ রাউন্ডে কোনো জরিমানা হয় না। এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের নিয়ম। তো শুরুতেই আমরা যে বিষয় থেকে প্রশ্ন করব দু দলকে, সে বিষয়টি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। হাস্যোজ্জ্বল একজন তরুণের ছবি দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে ওয়াহিদ ইবনে রেজা। তিনি বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। হলিউডের বড় বাজেটের সিনেমাগুলোর পর্দায় প্রাণবন্ত সমস্ত ভিজুয়াল এফেক্টস তিনি তৈরি করেন এবং অলরেডি তিনি মার্ভেল স্টুডিও, ডক্টর স্ট্রেঞ্জ এবং গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি এবং ডিসির ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান এরকম ব্লকবাস্টার সিনেমাতেও তিনি কাজ করেছেন এবং পুরস্কৃত হয়েছেন। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই প্রতিভাবান তরুণ বর্তমানে কোন দেশে এই ভিজুয়াল গ্রাফিক্সের কাজ করছেন? তিনি কাজ করেছেন মার্ভেল স্টুডিও, ডক্টর স্ট্রেঞ্জে, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে, ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান। ইয়াস, সবার আগে বাজার প্রেস করেছেন। এ পাশে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে। দেখি ভিকারুন্নিসা নূন স্কুল কলেজ তারা কি বলেন। আপনাদের উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে তিনি কাজ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। অ্যাবসলিউটলি রাইট। মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রের প্রধান যে জায়গাটি সেটা হচ্ছে হলিউড। সেজন্য সবাই বলাই যে চলচ্চিত্র অঙ্গন হচ্ছে হলিউড, এবং সেই মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডে কাজ করেন ওয়াহিদ ইবনে রেজা এবং ভিজুয়াল এফেক্টস শিল্পী এবং প্রোডাকশন ম্যানেজার তিনি। এবং তিনি প্রমাণ করেছেন যে মেধা যদি থাকে তাহলে হলিউডের মতন এত বড় একটা প্ল্যাটফর্মেও নেতৃত্ব দেওয়া সম্ভব। ওয়াহিদ ইবনে রেজার জন্যে অভিনন্দন। এবং আমরা জানি আমাদের দেশের তরুণরা অসম্ভব প্রতিভাবান এবং সৃষ্টিশীল, এবং ওয়াহিদ ইবনে রেজা প্রমাণ করেছেন যে আমাদের ছেলেরা চাইলে পারে বিশ্বের যে কোনো জায়গায় কাজ করতে। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। সঠিক উত্তর দিয়ে চলে যাই পরের প্রশ্নে। দেখি এবারে কে চিনতে পারেন। আমাদের পরের ছবিটা দেখি। 1970 সালে প্রখ্যাত পরিচালক জহির রায়হান এই চলচ্চিত্রটি নির্মাণ করেন। একটি পরিবারের ভেতর একনায়কতন্ত্র এবং শাসনের আড়ালে তিনি তৎকালীন পাকিস্তানের স্বৈরাচারী শাসন ব্যবস্থা এবং ভাষা আন্দোলনের দাবিকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছিলেন। এবং এই চলচ্চিত্রে 21শে ফেব্রুয়ারির অমর গান প্রথম চিত্রায়িত হয়েছিল। প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক প্রতীক কি ধর্মী? এই চলচ্চিত্রের নাম কি? ভিকারুন্নিসা নূন। জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেয়া। আচ্ছা, দেখি আপনাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি অবশ্যই জীবন থেকে নেওয়া। ভেরি ওয়েল ডান। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি অন্যতম রাজনৈতিক মাইলফলক, এবং এর মাধ্যমেই জহির রায়হান শিল্পীর তুলিতে গণমানুষের অধিকার ও সংগ্রামের চিত্র সেলুলয়েডে চলচ্চিত্রের ফিতে তিনি বন্দী করেছিলেন। মুক্তি সংগ্রামে প্রেরণা যোগাতে এই সিনেমার ভূমিকা ছিল অপরিসীম। ভেরি ওয়েল ডান। ভিকারুন্নিসা পেয়ে গেলেন 10 নম্বর, এবং সময় হয়ে গেল আমাদের পরবর্তী বিষয়ে যাবার, এবং সেই বিষয়টি হচ্ছে ইতিহাস।
ইতিহাস থেকে পরের প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি সম্রাট আকবরের ছবি। সম্রাট আকবরের রাজসভার অন্যতম রত্নদ্বীপ সম্রাট আকবরের, তিনি পরম বন্ধু ছিলেন। তার উপস্থিত বুদ্ধি, প্রখর মেধা এবং হাস্যরসের জন্য তিনি আজও ভারতীয় লোককথায় অমর হয়ে আছেন। তার প্রকৃত নাম ছিল মহেশ দাস। আকবরের রাজসভায় তিনি একজন মন্ত্রী এবং উপদেষ্টা হিসেবে কাজ করতেন। হাস্যরস সৃষ্টিকারী কিন্তু মজার মজার কথা বলা, বিভিন্ন রকম ভাবে সম্রাট আকবরকে নীতিগত সহায়তা দেয় এই বিখ্যাত কিংবদন্তি বুদ্ধিজীবীর নাম কি? দু দলই বাজার প্রেস করেছেন। সবার আগে বিকরণিসা। বীরবল। 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 এদিকে গভর্নমেন্ট সায়েন্স স্কুলও বলছেন বীরবল। দেখে নি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে অবশ্যই তিনি বীরবল। ভেরি ওয়েল ডান। বীরবল ছিলেন ভেরি উইটি, অত্যন্ত চতুর, বুদ্ধি রাখতেন মাথায় অনেক। চতুরতার সাথে যুক্তির মাধ্যমে সম্রাট আকবরের জটিল সব সমস্যার সমাধান করতেন এবং তার করা বিভিন্ন কাজ, বিভিন্ন কিছু আজ মিথ বা লোকগাথা হয়ে আছে দক্ষিণ এশিয়ায়। এবং আরেকটা বড় ঘটনা আছে যে সম্রাট আকবর নতুন একটি ধর্মের প্রবর্তন করেছিলেন, দিন ই ইলাহি। এবং এই মহেশ দাস বীরবল প্রথম মানুষ যিনি সম্রাট আকবরের এই নতুন ধর্মে দীক্ষিত হয়েছেন। ভেরি ওয়েল ডান। দুদল পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যায় পরের প্রশ্নে। খেয়াল করুন প্রশ্নটি, খেয়াল করলে উত্তর দিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি 1799 সালে নেপোলিয়নের সৈন্যরা মিশরের রশিদ বা রোসেটা নামক স্থানে একটি কালো রঙের পাথর খুঁজে পায়। এই পাথরে একই তথ্য 3টি ভিন্ন লিপিতে লেখা ছিল। একটি হচ্ছে হাইরোগ্লিফিক, যেটা মিশরীয় প্রাচীন ভাষা, একটি ছিল ডেমোটিক, আরেকটি ছিল গ্রিক। 3টা ভাষায় লেখা পাথরের উপরে। এই পাথরের মাধ্যমে 1822 সালে জঁ-ফ্রাঁসোয়া শ্যাপলি প্রাচীন মিশরের রহস্যময় হাইরোগ্লিফিক লিপির পাঠ উদ্ধার করতে সক্ষম হন। প্রশ্ন হচ্ছে এই ঐতিহাসিক পাথরটির নাম কি? বাজার প্রেস করেছেন বিকরণিসা নুন। রোজেটা স্টোন। রোজেটা স্টোন। শিওর? কেমন করে জানলেন যে এটার নাম রোজেটা স্টোন? বিকজ এখানে হায়ারোগ্লিফিক, ডেমোটিক আর গ্রিক লেখা ছিল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। রোজেটা স্টোন এটাকে এখানে যেহেতু রোজেটা নামক স্থানে এটা খুঁজে পাওয়া যায়, এই জন্য এটা রোজেটা স্টোন। আচ্ছা, আপনি জানতেন এটা নাকি আন্দাজ করছেন যে এটা? একটু একটু জানতাম। একটু একটু জানতেন। আচ্ছা, দেখা যাক এই জানাটা কাজে লাগে কিনা। জানাটা সঠিক না ভুল? জরিমানা নাকি +10? বিকরণিসা, আপনাদের উত্তর ভুল নয়, একেবারে সঠিক। ভেরি ওয়েল ডান। রোজেটা স্টোন। রোজেটা স্টোন ছাড়াও প্রাচীন মিশরের কয়েক হাজার বছরের ইতিহাস আমাদের কাছে চিরকাল অজানা থেকে যেত যদি এই পাথরটা খুঁজে না পাওয়া যেত। এবং এটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষাতাত্ত্বিক আবিষ্কারের একটি হিসেবে গণ্য করা হয়। এবং আপনি ঠিকই বলেছেন, রোজেটা নামক স্থানে এটা পাওয়া গেছে বলে এই পাথরটির নাম হচ্ছে রোসেটা স্টোন। ভেরি ওয়েল ডান। ইতিহাস বিভাগ থেকে প্রশ্ন শেষ হয়ে গেল। তবে তার আগে বলে নিই, বিকরণিসা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। চলে যাব পরের বিষয়ে, যেটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন প্রযুক্তি থেকে করব। চ্যাটজিপিটি বা ক্লডের মতন এআই জগতে বর্তমানে চীন থেকেও অত্যন্ত শক্তিশালী কিছু ল্যাঙ্গুয়েজ মডেল আসছে। আমরা জানি এআই এর পিছনে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ মডেল আছে। বিশ্বের অন্যতম বৃহত্তম ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা, আলিবাবা ক্লাউড দ্বারা এই এআই মডেল বর্তমানে কোডিং, গণিত এবং বহুভাষিক দক্ষতায় বিশ্বের শীর্ষস্থানীয় মডেলগুলোর সাথে পাল্লা দিচ্ছে। যেমন চ্যাটজিপিটির সাথে পাল্লা দিচ্ছে, গ্রকের সাথে পাল্লা দিচ্ছে, গুগল জেমিনির সাথে পাল্লা দিচ্ছে। এটি এই এআই ল্যাঙ্গুয়েজটি একটি ওপেন সোর্স মডেল যা ডেভেলপারদের কাছে খুব জনপ্রিয়।
কারণ তারা চাইলে এটাকে নিয়ে বিভিন্নভাবে কাজ করতে পারে। প্রশ্ন হচ্ছে আলিবাবার তৈরি এই প্রভাবশালী এআই মডেলটির নাম কি? তার লোগো আমরা দেখতে পাচ্ছি। দুদলি বাজার প্রেস করেছেন, সবার আগে বিকরণেসা কোয়েন। কোয়েন। দেখি কি উত্তর দেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। আলিবাবা এআই মডেল। আলিবাবা এআই মডেল, দেখা যাক কোনটি, কোয়েন নাকি আলিবাবা এআই মডেল। কি নাম এই মডেল? এই মডেলটির নাম হচ্ছে কোয়েন। ভেরি ওয়েল ডান বিকরণেসা স্কুল। এটা আলিবাবা গ্রুপের তৈরি একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, LLM। প্রতিটি এআই যেগুলো আমরা দেখি, চ্যাট জিপিটি বা গ্রক বা জেমিনি, এগুলি প্রত্যেকটাই হচ্ছে এক একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটার বেসিসে তৈরি, বেসিসে কাজ করে। বর্তমানে ইংরেজি এবং চীনা ভাষা ছাড়াও আরও অনেক ভাষায় অত্যন্ত নির্ভুলভাবে তথ্য প্রদান করতে পারে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে কোয়েন, চীনের তৈরি এই এআই মডেলটি। বিকরণেসা স্কুল +10, দুঃখিত গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল -5। পরের প্রশ্ন দেখি এবারে কারা সঠিক উত্তর দিতে পারেন। পরের প্রশ্ন আসছে পর্দায়, দেখতে পাচ্ছি একজন মানুষের মাথা, তার মাথায় একটা অ্যান্টেনার মতন। এলন মাস্কের মালিকানাধীন এই কোম্পানিটি মানুষের মস্তিষ্কের সাথে সরাসরি কম্পিউটারের সংযোগ স্থাপনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। আমরা যেমন জানি যে কম্পিউটারের সাথে আমরা ইউএসবি দিয়ে কানেক্ট করি, তাই না? সেটা দিয়ে আমরা হার্ড ডিস্ক চালাই, অনেক সময় মাউস চালাই, সংযোগ স্থাপন করি। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটারের সংযোগ স্থাপন করছে এবং বলা হচ্ছে আমাদের মানুষের মস্তিষ্কে আমাদের যে চিন্তা ভাবনা, আমার যে স্মৃতিগুলো আছে, সেগুলো এখন কম্পিউটারে ডাউনলোড করে রাখা সম্ভব। তিনি যেটা করছেন যে মানুষের মস্তিষ্কে একটি ছোট্ট চিপ বসানোর চেষ্টা করে গেছেন এবং করেছেন, এবং সেখানে যেটা হয়েছে এমন জায়গায় চিপটা বসানো হচ্ছে যে যার ফলে যারা অলরেডি প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত বা যাদের মস্তিষ্কে ব্রেইনে বিভিন্ন রকম সমস্যা আছে, সেগুলোকে আবার নতুন করে সচল করা যাচ্ছে, অ্যাক্টিভেট করা যাচ্ছে। এবং এটির মাধ্যমে আমি মনে মনে যা চিন্তা করছি, কম্পিউটার সেটা রিড করতে পারছে। সো ফলে এই ছোট্ট মাইক্রোচিপ আমাদেরকে এই দারুণ একটা সুযোগ করে দিচ্ছে। শুধু কম্পিউটার না, আমরা মোবাইলেও আমরা কমিউনিকেট করতে পারবো। মনে মনে চিন্তা করলাম একটা লেখা, ওটা মোবাইলে লেখা হয়ে যাবে। এমন একটা কাজ এলন মাস্ক করছেন। প্রশ্ন হচ্ছে এই নিউরো টেকনোলজিক্যাল স্টার্টআপ যার কথা তখন বললাম, এটার নাম কি? সবার আগে আবারও বিকরণেসা স্কুল অ্যান্ড কলেজ। নিউরোলিঙ্ক। নিউরোলিঙ্ক, ওকে। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, আপনাদের উত্তর নিউরোলিঙ্ক। নিউরোলিঙ্ক, শিওর? এটাই? কোথায় পড়েছেন নিউরোলিঙ্ক সম্পর্কে? ওয়েবসাইটে জেনেছি। ওয়েবসাইটে জেনেছি। আচ্ছা দেখি আপনাদের জানাটা ঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে অবশ্যই নিউরোলিঙ্ক। ভেরি ওয়েল ডান। এরই মধ্যে কিন্তু সফলভাবে চিপ স্থাপন করে পরীক্ষা চালিয়েছে এবং বলা হচ্ছে যে মস্তিষ্ক তো সমস্ত কিছুর উৎস, মস্তিষ্ক তো ঠিক করে আমরা কোথাও কি পারবো। অনেকের পক্ষাঘাতগ্রস্ত, অনেকে চোখে দেখতে পায় না, অনেকে কানে শুনতে পায় না, অনেকের হাত পা নড়ে না বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না। তো মস্তিষ্ক থেকে সিগন্যাল যাচ্ছে না সে জায়গায়, সেজন্য দেখতে পায় না। এই চিপের মাধ্যমে মস্তিষ্কের যে অংশটা কাজ করছে না সেটাকে কাজ করানো সম্ভব এবং সে লক্ষ্যেই এলন মাস্কের নিউরোলিঙ্ক কাজ করে যাচ্ছে। ভেরি ওয়েল ডান। দুদল আবারও দিয়েছে সঠিক উত্তর এবং দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। বিষয়ভিত্তিক রাউন্ডে আমাদের তথ্য প্রযুক্তির প্রশ্ন শেষ। এবারে যে বিষয় প্রশ্ন সেটি হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একজন বিখ্যাত সাহিত্যিককে, যিনি বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী বাঙালি লেখক। তিনি কবিতা গদ্য উভয় সমানভাবে সফল। তার ছদ্মনাম ছিল নীল লোহিত এবং তার শিশু কিশোরদের জন্য অসাধারণ উপন্যাস আছে, যেখানে একটি চরিত্র আছে কাকাবাবু, এবং বড়দের জন্য তার লেখা অসাধারণ একটি উপন্যাস সেই সময় বা প্রথম আলো। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি? দুদলই বাজার প্রেস করছেন, সবার আগে বিকরণেসা। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়,
গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। সুনীল সুনীল গঙ্গোপাধ্যায়। গঙ্গোপাধ্যায়। শিওর এটাই উত্তর? Sure. দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে অবশ্যই তিনি সুনীল গঙ্গোপাধ্যায়। ভেরি গুড। কৃত্তিবাস এই পত্রিকা তিনি সম্পাদনা করতেন এবং এই কৃত্তিবাস পত্রিকা সম্পাদনার মাধ্যমেই তিনি বাংলা কবিতায় আধুনিকতার ছোঁয়া এনেছিলেন। নীললোহিত এই ছদ্মনামের লেখাগুলো এক ধরনের উদাসীনতা এবং রোমান্টিকতার জন্য পরিচিত। সাহিত্যের প্রায় সব শাখাতেই তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। অলরাইট, সুনীল গঙ্গোপাধ্যায়ের পরে এবারে চলে যাব আমরা একটি ব্যান্ডের কাছে। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে অন্যতম প্রাচীন এবং কিংবদন্তি ব্যান্ড এটি। 1970 সালে চট্টগ্রামে এই ব্যান্ডটির যাত্রা শুরু হয় এবং এই ব্যান্ডের মাধ্যমেই বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড স্টার তপন চৌধুরী, নকিব খান, আয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়ার মতন তারকারা উঠে এসেছেন। মন শুধু মন ছুঁয়েছে বা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি মতন জনপ্রিয় সব গান উপহার দেয়া এই ব্যান্ডটির নাম কি? অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড, চট্টগ্রামে তাদের যাত্রা শুরু এবং এই ব্যান্ডে ছিলেন বাংলাদেশের সুপারস্টার তপন চৌধুরী, নকিব খান, আয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়ার মতন মানুষেরা বাজিয়েছেন। দুদলি বাজার প্রেস করছেন। সবার আগে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল সোলস ব্যান্ড। সোলসম্যান। সোলস। আচ্ছা, দেখা যাক ভেকরেশন স্কুল কি বলেন। সোলস। সোলস, অলরাইট, দেখে নিই এটি সেই ব্যান্ড সোলস কিনা। অ্যাবসলিউটলি রাইট, সোলস। গত 50 বছরেরও বেশি সময় ধরে সোলস গান করে যাচ্ছে এবং তারা উপহার দিয়েছেন অসাধারণ কিছু মিউজিশিয়ানস। এবং বর্তমান সময়ে ব্যান্ডটিকে নেতৃত্ব দিচ্ছেন আরেকজন কিংবদন্তি পার্থ বড়ুয়া। ভেরি ওয়েল ডান। যাক, আপনারা সবাই সেই পুরনো হলেও ব্যান্ড সোলসের সম্পর্কে জানেন, তাদের গান শোনেন, এটা একটা দারুণ আনন্দময় ব্যাপার। ব্যান্ড সোলসের গল্পের সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে। প্রশ্ন চলে যায় পরের বিষয়, ভূগোলে। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে। পর্দায় দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকো, সেই নৌকোগুলোর মধ্যে পেয়ারা, প্রচুর পেয়ারা, প্রতিটা নৌকার মধ্যে পেয়ারা ভর্তি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জেলাটি তার প্রাকৃতিক সৌন্দর্য, আমড়া এবং পেয়ারা এটির জন্য বিখ্যাত। মাল্টিমিডিয়া প্রজেক্টে ব্যবহার করে প্রাথমিক শিক্ষা বিস্তারে এই জেলা বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করেছে। ঐতিহাসিক পলেশ্বর নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। কুরিয়ানা বাজারের ভাসমান পেয়ারা বাজার এই জেলার প্রধান আকর্ষণ। প্রশ্ন হচ্ছে যে আমরা কোন জেলার কথা বলছি? সবার আগে বাজার প্রেস করেছেন ভেকরেশন পিরোজপুর। পিরোজপুর। শিওর এটা পিরোজপুর? আচ্ছা, দেখি কি বলেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল পিরোজপুর। নাকি ভোলা? না, পিরোজপুর। বরিশালও হতে পারে। নো। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কোন। উত্তর সঠিক হলে দুদলই পাবেন 10 নম্বর করে, ভুল হলে জরিমানা হয়ে যাবে 5। আমাদের কম্পিউটার বলছে এটা অবশ্যই পিরোজপুর জেলা। ভেরি ওয়েল ডান। পিরোজপুর জেলার এই ভাসমান বাজারটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানকার উর্বর জমি এবং অসংখ্য খালবিল রয়েছে এবং কৃষি ও মৎস্য সম্পদের এক অনন্য আধার হচ্ছে এই পিরোজপুর জেলা। এবং দেখা যাচ্ছে খালের মধ্যেও প্রচুর পেয়ারা গাছ রয়েছে এবং সেখানে বড় বড় ডাসা ডাসা মজার সমস্ত পেয়ারা রয়েছে। এবং পিরোজপুরের পেয়ারা অসম্ভব মিষ্টি এবং খেতে দারুণ সুস্বাদু এবং অনেক পুষ্টিগুণ রয়েছে এই পেয়ারার মধ্যে। অলরাইট, পিরোজপুরের পেয়ারা থেকে চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। দেখতে পাচ্ছি একটি দেশের মানচিত্র। এশিয়ার এই বিশাল দেশটি বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার লীলাভূমি। ঐতিহাসিকভাবে দেশটিকে দ্য মিডল্যান্ডস বা মধ্যবর্তী রাজ্য বলা হয়, কারণ প্রাচীনকালে তারা নিজেদের পৃথিবীর কেন্দ্রে অবস্থিত মনে করত। বর্তমানে দেশটির রাজনৈতিক দর্শন এবং বিশাল প্রভাবের কারণে একে বিশ্ব রাজনীতিতে দ্য রেড ড্রাগন নামেও ডাকা হয়। প্রশ্ন হচ্ছে আমরা কোন দেশের কথা বলছি যাকে রাজনীতিতে দ্য রেড ড্রাগন নামে ডাকা হয়? গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, ইয়েস, ভেকরেশন স্যার।
চায়না। আপনারা বলছেন বিক্রমনিসা স্কুল অ্যান্ড কলেজ, এটি চায়না। দেখে নিই এটি চায়না কিনা। উত্তর সঠিক হলে 10, ভুল হলে জরিমানা 5, এবং এটি হচ্ছে আসলে চায়না। ভেরি ওয়েল ডান বিক্রমনিসা, ভেরি ভেরি ওয়েল ডান। 1000 বছরের ইতিহাস, 1000 বছরের সংস্কৃতি চায়নাতে। গ্রেট ওয়াল থেকে শুরু করে একেবারে আধুনিক প্রযুক্তি সব কিছুতেই চীন একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রাখছে। এবং রেড ড্রাগন শব্দটি মূলত তাদের শক্তি। তারা বিশ্বাস করেন যে সেখানে ড্রাগন আছে এবং সেই ড্রাগন লাল। এবং এই রেড ড্রাগনে আপনারা যদি চায়নার ওয়ালগুলো দেখেন, বিভিন্ন ডিজাইন দেখেন, সেখানে দেখবেন যে এরকম একটা রেড ড্রাগন রয়েছে, হা করে আছে, তার মুখ থেকে আগুন বের হচ্ছে। এই রেড ড্রাগনকে বলা হয় আভিজাত্যের প্রতীক চায়নাতে। এবং চায়নার পেপার তৈরি আমরা জানি, মিং ডাইনেস্টির কথা আমরা জানি, তাই না? 1000 বছরের ঐতিহ্য রয়েছে চায়নার। ভেরি ওয়েল ডান বিক্রমনিসা, 10 নম্বর আপনাদের দলের খাতায়। ভূগোল থেকে আমরা চলে যাব শেষ বিষয়ে, যে বিষয়টি হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিয়ে। তাকে বলা হয় বাংলার টাইগার উডস। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিক 2016 রিও অলিম্পিকে অংশগ্রহণের গৌরব অর্জন করেন এবং প্রথম ব্যক্তি হিসেবে এশিয়ান ট্যুর শিরোপা জেতেন। কুর্মিটোলা গলফ ক্লাবে একসময় বল বয় হিসাবে কাজ করতেন, কিন্তু আজ তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি? এই গলফ প্লেয়ারের নাম কি? বিক্রমনিসা এবং গভর্নমেন্ট সায়েন্স স্কুল দুজনই বাজার প্রেস করছেন। গভর্নমেন্ট সায়েন্স স্কুল, আপনাদের উত্তর? সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান। বিক্রমনিসা? সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান। দুদলই চেনেন ওনাকে? চেহারা চেনা? আচ্ছা, দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা, তিনি সিদ্দিকুর রহমান কিনা। আমাদের কম্পিউটার বলছে তিনি অবশ্যই সিদ্দিকুর রহমান। ভেরি ওয়েল ডান। বাংলাদেশে একসময় গলফ খেলাটা কেবলমাত্র সেনানিবাস কেন্দ্রিক খেলা ছিল, তার বাইরে সাধারণ মানুষ গলফ খেলার কথা খুব কমই জানতেন। কিন্তু সিদ্দিকুর রহমান যখন আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক শিরোপা পেতে শুরু করলেন, তখন বাংলাদেশের মানুষ গলফ খেলা সম্পর্কে জেনেছেন। তিনি এশিয়ান ট্যুরে একাধিকবার অংশ নিয়েছেন, শিরোপা জিতেছেন এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজেরকে শক্তিশালী অবস্থান নিয়ে গেছেন, বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তো দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের তরুণরা বিশ্বের যে কোনো কঠিন খেলা, অপ্রচলিত খেলাতেও নিজের সাফল্য দেখাতে পারে যদি সেই একাগ্রতা, নিষ্ঠা এবং চেষ্টা থাকে। সব কিছু সম্ভব, এভরিথিং ইজ পসিবল। আরেকটা খেলার দিকে আমরা যাই, দেখি কোন খেলা দেখতে পাচ্ছি। এই খেলাটা খেলার জন্য 4 দেয়ালের মধ্যে খেলতে হয় এবং খুবই শক্তিশালী, গতিশীল ইনডোর গেম। অনেক শক্তির দরকার হয়। এখানে একটা র্যাকেট থাকে এবং দুজন খেলোয়াড় অংশ নেন, দুজনের হাতে দুটো র্যাকেট থাকে, আর একটা বল থাকে, ফাঁপা রাবার বল, এটা টেনিস বলের মতন। খেলোয়াড়রা সামনের দেয়ালের নির্দিষ্ট সীমানার মধ্যে বল মেরে প্রতিপক্ষকে পরাস্ত করার চেষ্টা করেন। টেনিসে কি হয়, একজন এখান থেকে বল পাঠায়, আরেকজন ওপাশ থেকে পাঠায়। এইখানে দেয়াল রিফ্লেক্স করে বলটাকে পাঠায়, একজন মারে, দেয়ালে লাগিয়ে ফিরে আসে, তারপরে খেলোয়াড়, প্রতিপক্ষের খেলোয়াড়, সে বলটা আবার মারে। এইভাবে এই খেলা চলতে থাকে। সম্প্রতি এই খেলাটি 2028 সালে লস এঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত হবার কথা এসেছে, ঘোষণা এসেছে। প্রশ্নটি খেলাটি বাংলাদেশেও অনেক জায়গায় জনপ্রিয়। খেলাটির নাম কি? ইয়াস, বিক্রমনিসা সাহস করে বাজার প্রেস করেছেন। আপনাদের উত্তর? স্কোয়াশ। স্কোয়াশ। ওকে, স্কোয়াশ তো হলো যে কমলার এক ধরনের প্রজাতি আছে, তাকে স্কোয়াশ বলে, কিন্তু এই খেলাকেও স্কোয়াশ। নিউজ ফিডে দেখেছি এটা। নিউজ ফিডে দেখেছেন? আচ্ছা, দেখি আপনার নিউজ ফিডে দেখা তথ্য কতখানি সঠিক। আমাদের কম্পিউটার বলছে এটি আসলে টেনিস খেলার ছোট ভাই, স্কোয়াশ। ভেরি ওয়েল ডান। স্কোয়াশ অত্যন্ত শারীরিক কসরতের খেলা, কারণ র্যাকেট দিয়ে মেরে ওয়ালে বাড়ি খাইয়ে তারপরে এটাকে ফেরত আনতে হয়। এটা দারুণ স্ট্যামিনা বৃদ্ধি করে এবং বাংলাদেশে এই খেলা আগে অল্প মানুষ খেলতেন, এখন এটার দ্রুত গতিতে এই খেলার জনপ্রিয়তা বাড়ছে। এটিও একটি অপ্রচলিত খেলা।
Very well done, Vikarunisa. Right answer, +10. স্কোয়াশ খেলার প্রশ্নের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড। 6টি বিষয় থেকে আমরা প্রশ্ন করে ফেলেছি। এবারে হচ্ছে 1 মিনিট সময়ের মধ্যে 10টি প্রশ্ন দ্রুত জিজ্ঞেস করবার পালা। কুইক কুইজ 1 মিনিট সময় 10টি প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 5 নম্বর, ভুল হলে জরিমানা হবে না, নম্বরও কাটা যাবে না। ভিকারুন্নিসা নূন স্কুল আপনাদের জন্য সুযোগ থাকছে প্রথমে। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়া। রাশিয়া। টাইটানিক চলচ্চিত্রের পরিচালক। জেমস ক্যামেরন। ইমেইল পাঠানোর ক্ষেত্রে সিসি এর পূর্ণ রূপ কি? কার্বন কপি। কোন গ্রহের চারদিকে সবচেয়ে সুন্দর বলয় দেখা যায়? স্যাটার্ন। শনি। টেলিস্কোপ কে আবিষ্কার করেন? হ্যান্স লিন। পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় বৃষ্টিবন রেইন ফরেস্ট। অ্যামাজন। বাস্কেটবল খেলার উদ্ভাবক ইউএসএ। ইউএসএ। কোন দেশে? ইউএসএ। আমেরিকা। হ্যাঁ, আমেরিকা। লেবুতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? ভাইটামিন সি। পৃথিবীর কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কত সাল থেকে? 1901। 1901। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়া। টাইটানিক চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক। জেমস ক্যামেরন। ইমেল পাঠানোর ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ। কার্বন কপি। কোন গ্রহের চারদিকে সবচেয়ে সুন্দর বলয় দেখা যায়? শনি। টেলিস্কোপ কে আবিষ্কার করেন? হ্যান্স লিবারহে। পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় বৃষ্টিবন। অ্যামাজন। বাস্কেটবল খেলার উদ্ভাবক কোন দেশ? আমেরিকা। লেবুতে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি। পৃথিবীর কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কত সাল থেকে? 1901। 1901। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কতগুলো সঠিক উত্তর আমরা পেলাম। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। টাইটানিক চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামেরন। সিসি এর পূর্ণরূপ কার্বন কপি। সুন্দর বলয় দেখা যায় শনি বা স্যাটার্নের। টেলিস্কোপ আবিষ্কার করেন হ্যান্স লিপারহে। পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় বৃষ্টিবন রেইন ফরেস্ট হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট। বাস্কেটবল খেলার উদ্ভাবক হচ্ছে যুক্তরাষ্ট্র। লেবুতে থাকে ভিটামিন সি। মরুভূমি জাহাজ হচ্ছে উট। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সালে। মাই গড, 10টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ব্রিলিয়ান্ট। এবং জয় করে নিয়েছেন 50 নম্বর। দারুণ। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল বিশাল বড় চ্যালেঞ্জের সামনে আপনারা এখন। ভিকারুন্নিসা নূন স্কুল 10টি প্রশ্নেরই সঠিক জবাব দিয়ে 50 নম্বর পেয়ে গেছে। আপনাদেরকেও 50 নম্বর পেতে হবে। অলরাইট? এবং খুব সহজ প্রশ্ন, ইজিলি পারবেন। ফোকাস করে দেখুন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদের জানা। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ। চীন। অ্যাভাটার চলচ্চিত্রের পরিচালক। পাস। অ্যাভাটার। হাড় ও দাঁত মজবুত করতে কোন খনিজ উপাদান প্রয়োজন? ক্যালসিয়াম। আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ। ভ্যাটিকান সিটি। আধুনিক মুদ্রণ যন্ত্র বা প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করেন? পাস। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বন কোনটি? সুন্দরবন। রেড ক্রসের সদর দপ্তর। পাস। আমলকিতে কোন ভিটামিন সবচেয়ে বেশি? ভিটামিন সি। কৃষকের বন্ধু বা প্রাকৃতিক লাঙল বলা হয় কোন প্রাণীকে? গরু। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ। চীন। বিখ্যাত অ্যাভাটার চলচ্চিত্রের পরিচালক। পাস। হাড় ও দাঁত মজবুত করতে কোন খনিজ উপাদান প্রয়োজন? ক্যালসিয়াম। আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ। ভ্যাটিকান সিটি। প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করেন? পাস। বৃহত্তম ম্যানগ্রোভ। অ্যামাজন। বৃহত্তম সুন্দরবন। ম্যানগ্রোভ সুন্দরবন। রেড ক্রস এর সদর দপ্তর। পাস। আমলকিতে কোন ভিটামিন? কোন প্রাণীকে কৃষকের বন্ধু বা প্রাকৃতিক লাঙল বলা হয়? গরু। কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়াতে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে এখন ভারত। চীন একসময় ছিল, চীনকে ছাপিয়ে ভারত এখন বিশ্বের বৃহত্তম দেশ। অ্যাভাটার, আমি তো ভেবেছিলাম এটা নিশ্চিত পারবেন, জেমস ক্যামেরন। এবং অ্যাভাটারের তৃতীয় সিকুয়াল আমরা দেখেছি, সম্প্রতি এসছে। হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম এবং ফসফরাস। আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। প্রিন্টিং প্রেস জোহানেস গুটেনবার্গ। বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন। রেড ক্রস জেনেভা সুইজারল্যান্ডে। আমলকিতে ভিটামিন সি।
কৃষকের বন্ধু বা প্রাকৃতিক লাঙল হচ্ছে কেঁচো। কারণ কেঁচো যেটা করে, লাঙল কি করে, মাটির নিচের থেকে তুলে এনে এটাকে উপরে নিয়ে আসে মাটিটাকে, তাই না? মাটিটাকে আরো উর্বর করে, কারণ উপরের মাটি যখন আমরা ফসল ফলাই তখন এর নির্যাসটা নিয়ে নেয় ফসলটি। ফলে উপরে মাটিকে যদি আমরা উর্বর রাখতে চাই তাহলে নিচে থেকে মাটিটা তুলে এনে উপরে দিতে হবে, তাহলে মাটি আবার নতুন করে নির্যাস পাবে। লাঙল দিয়ে কাজটা করা হয়, কিন্তু কেঁচো যেটা করে মাটির নিচে গিয়ে নিচের মাটিকে প্রাকৃতিকভাবেই উপরে নিয়ে আসে, সেই জন্য তাকে বলা হয় কৃষকের বন্ধু বা প্রাকৃতিক লাঙল। এবং অবশ্যই এশিয়া থেকে প্রথম পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখা যাচ্ছে আমরা গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল থেকে 5টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি, অতএব তারা পাচ্ছেন 25 নম্বর। অভিনন্দন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। এর সাথে সাথে আমাদের প্রশ্ন উত্তরের পালা শেষ। তবে আপনারা প্রশ্ন করতে চাইলে যেভাবে প্রশ্ন করতে পারবেন সেটা হচ্ছে আমাদের ফেসবুক সাইটে গিয়ে। আপনারা যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করতে চান তাদের জন্য বলে দিই, কুইজ লিখলেই আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ, এবং সেখানে গিয়ে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমাদের পুরনো এপিসোডগুলো দেখতে চাইলে দেখতে পারেন, বিভিন্ন তথ্য জানতে পারেন। সুতরাং সেটা জানতে হলে, আপডেটেড থাকতে হলে কুইজ সাবস্ক্রাইব করতে হবে। আর অনেকেই অংশ নিতে চান আমাদের কুইজে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া 2জন শিক্ষার্থীকে নিয়ে গড়ে তুলতে হবে একটি কুইজ দল। তারপরে তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার সহ তাদের অভিভাবকের বিস্তারিত একটা স্কুলের প্যাডে লিখে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র আমাদের কাছে। আবেদনপত্র পাঠাবার ঠিকানা প্রযোজক কুইজ 2026, কক্ষ নম্বর 221, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন আবেদন, অংশ নিন কুইজে। অনুষ্ঠানের শেষ প্রান্তে যেহেতু চলে এসেছি, আমরা পেয়ে গেছি কোন দল কত নম্বর অর্জন করেছেন। দেখা যাচ্ছে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের নোজাইর ইন্তিসার 10ম শ্রেণীর ছাত্র এবং ফারহান মাসুদ, তিনিও 10ম শ্রেণীর ছাত্র, তারা দুজন মিলে অর্জন করেছেন সর্বমোট 105 নম্বর। অভিনন্দন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, ভেরি ওয়েল ডান। এদিকে ভিকারুন্নিসা নূন স্কুল কলেজের আজিমপুর দিবা শাখার জান্নাতুল মাওয়া এবং জুওয়াইরিয়া বিনতে জসিম, দুজনই 10ম শ্রেণীর শিক্ষার্থী, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 170 নম্বর। অভিনন্দন ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজ আজিমপুর দিবা শাখা দলকে অনেক অনেক ধন্যবাদ আজ দারুণ একটা কুইজ আমাদেরকে উপহার দেবার জন্য। আর যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, আমরা শিওর যে আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, অভিনন্দন আপনাকে। তো আজকে আমরা যে কথাটা আপনাদের বলতে চাই সেটি হচ্ছে যে পড়াশোনার বাইরে আমাদের যেটি অনেক বেশি এখন প্রয়োজন সেটি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সৃজনশীল কাজ, সৃজনশীল প্রকল্পের সাথে যুক্ত হওয়া। যেমন কুইজিং করা, বিতর্ক করা, দাবা খেলা, সুডুকু খেলা, শব্দ জটের খেলা। আমাদের শিশু কিশোররা তারা শারীরিকভাবে খেলবে, তাদের শারীরিক গঠন শক্ত হবে, তারা শক্ত সমর্থ হয়ে বেড়ে উঠবে, এবং একই সাথে মস্তিষ্কেরও ব্যায়াম দরকার হবে। সেই মস্তিষ্কের ব্যায়ামের জন্যে কুইজ করা, বিভিন্ন ভাষা শেখা, কোডিং শেখা, তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা, সুডুকু খেলা, অলিম্পিয়াডে অংশ নেওয়া, এগুলো ভীষণভাবে সাহায্য করবে। যারা কেবল দিনরাত পড়াশোনার জন্যে আমাদের সন্তানদেরকে চাপ দেন এবং কেবলমাত্র পড়াশোনাতেই মনোনিবেশ করবার জন্য উপদেশ দেন কিংবা বাধ্য করেন, তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে যে সন্তান হয়তো জোর করে মুখস্থ করবে, কিন্তু তার বুদ্ধিবৃত্তিক যোগ্যতা সেই তুলনায় গড়ে উঠবে না। একসময় সন্তান হতাশ হয়ে যাবে, শারীরিক সামর্থ্য, বুদ্ধিবৃত্তিক সামর্থ্য দুটোই অন্যদের চাইতে অনেক কমে আসবে। আপনার সন্তানকে যদি আগামী দিনের জন্যে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চান, পড়াশোনার পাশাপাশি শারীরিক খেলাধুলা আর মস্তিষ্কের ব্যায়াম, এ দুটোতেই জোর দিন। বাচ্চাকে দাবা খেলা শেখান, সুডুকু শেখান, শব্দজট শেখান, কুইজ শেখান,
ডিবেট শেখান, আবৃত্তি করতে শেখান, গান শিখতে সাহায্য করেন, তাকে বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশ নিতে বলুন। তাহলেই আমরা পেয়ে যাব আগামী দিনের বাংলাদেশের সুযোগ্য নাগরিক। আসুন আমাদের সন্তানদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় দিন আপনাদের এই হোস্ট ফেরদৌস বাপ্পিকে। তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।